এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি সন্দেশখালী কাণ্ডে সুমনদের বিরুদ্ধে পুলিশের এফআইআরে ধাক্কা খেল রাজ্য। জয় হলো এবিপি আনন্দর। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র। যে ধারায় মামলা হয়েছে তার গ্রহণযোগ্যতা নেই, স্পষ্ট বলল কলকাতা হাইকোর্ট। রাজ্য এটা অস্বীকার করতে পারবে না যে চ্যানেল সঙ্গে সঙ্গে ভুল শুধরে বারবার তা সম্প্রচার করেছে, মন্তব্য করেন মহামান্য বিচারপতি। আবেদনকারী আইনজীবীর কাছে এফআইআর দেখতে চাইলেন মহামান্য বিচারপতি। রাত 8টায় প্রথম সম্প্রচারিত হয়, আর ওই দিন রাত থেকেই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশন করা শুরু হয়। আদালতের সওয়াল আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায়, সন্দীপন গঙ্গোপাধ্যায়ের। বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চায় তাহলে তার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা পরিষ্কার হয়ে যায় বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন প্রশ্ন তুলেছেন মহামান্য বিচারপতি। পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে? প্রমাণ করতে হবে তো কোন ঘটনার সঙ্গে কার সম্পর্ক রয়েছে, মন্তব্য করেন মহামান্য বিচারপতি। অর্থাৎ একেবারে আদালতের স্পষ্ট নির্দেশ অনুযায়ী যে সন্দেশখালী কাণ্ডে সুমনদের বিরুদ্ধে পুলিশের করা যে এফআইআর, তাতে ধাক্কা খেল রাজ্য এবং জয় হলো এবিপি আনন্দর। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায়, অর্থাৎ এই গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে আদালত চত্বর থেকে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন এবং নিউজ রুম থেকে আমাদের আরেক প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। আমি শুরুতে সৌভিক এইটা তোমার থেকে জানতে চাইবো, আদালতের মধ্যে মহামান্য বিচারপতির এজলাসে আজ কি হলো? দেখো, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আগামী 3 মাসের জন্য এই তদন্ত প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে এবং এই সময়কালের মধ্যে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে কোনো মামলার ক্ষেত্রে ডেকে পাঠানো চলবে না, কোনো 41A নোটিশ দেওয়া চলবে না এবং কোনোভাবে কোথাও হাজির হতে বলা চলবে না। অর্থাৎ গোটা তদন্ত যে প্রক্রিয়াটা ছিল, গোটা যে এফআইআরটা ছিল, এই গোটা বিষয়টার ওপর কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি মূল যেটা প্রশ্ন আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঙ্গত মন্তব্য, যে দুটি ধারায় এই মামলা হয়েছিল সেই দুটি ধারার কার্যত এই মামলার ক্ষেত্রে বা এই অভিযোগের প্রেক্ষিতে কোনো রকম গ্রহণযোগ্যতা নেই। তার কারণ মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র তিনি খুব স্পষ্ট ভাষায় বলছেন যে এখানে কোন উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়েছিল সেই অন্তর্নিহিত উদ্দেশ্যকে খতিয়ে দেখা বা সেই অন্তর্নিহিত উদ্দেশ্যকে বিচার বিবেচনা করে দেখা, সেটা কিন্তু পুলিশের তরফে প্রয়োজন ছিল এবং পুলিশের তরফ থেকে সেই কাজ করা হয়নি বলে বারবার অভিযোগ করা হয়েছিল। এখন এখানে তুমি জানো যে মূলত যে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলায় যে অভিযোগ করা হয়েছিল যে গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে বা দাঙ্গা ছড়াবার উদ্দেশ্যে বা হিংসা ছড়াবার উদ্দেশ্যে এই ধরনের ভুল খবর সম্প্রচার করা হয়েছিল। বিচারপতি কৌশিক চন্দ্রের একেবারে স্পষ্ট যুক্তি হচ্ছে যে একটি চ্যানেল বা সেখানকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে তিনি বারবার এই ধরনের ভুল তথ্য সামনে আসার পরে তিনি প্রকাশ্যে বারবার এই ধরনের ভুল স্বীকার করছেন, তিনি ক্ষমা চাইছেন এবং সঠিক যে খবর রয়েছে সেই খবর কার্যত সঙ্গে সঙ্গে সম্প্রচার করছেন তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে। ফলত এখানে তার উদ্দেশ্য নিয়ে গোটা বিষয়টা আদালতের সামনে স্পষ্ট হয়ে যায় এবং আদালত মনে করছে না যে এখানে আদৌ যে অসৎ উদ্দেশ্যের কথা বলা হয়েছিল বা যে অসৎ উদ্দেশ্য দিয়ে এই ধরনের ভুল খবর সম্প্রচার করা হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে তার কোনো যৌক্তিকতা আছে। তার কারণ কলকাতা হাইকোর্ট মনে করছে যে ধরনের ভুল করা হয় বা সমস্ত ভুলই যে কোনো ধরনের বড়সড় অপরাধ এমনটা কলকাতা হাইকোর্ট মনে করছে না এবং কলকাতা হাইকোর্ট এটা স্পষ্টত বলছে যে খবর সম্প্রচার করা হয়েছিল এবং যেখানে এই সংশোধিত খবর সম্প্রচার করা হয়, ক্ষমা স্বীকার করা হয় এবং সেখানে ভুল স্বীকার করা হয়, সেখানে স্পষ্টত বারবার বলা হয়েছে যে কোথা থেকে সেই ভুল খবর এসেছিল, কোন আইনজীবীর মাধ্যমে এসেছিল বা কোন ব্যক্তির মাধ্যমে এসেছিল, সেই গোটা সোর্স অফ ইনফরমেশন সেটাও কিন্তু এই মামলার ক্ষেত্রে বা সেই ভুল সংশোধনের ক্ষেত্রে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলত যে অসৎ উদ্দেশ্যের কথা বারবার বলা হয়েছে,
রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, সেই অসৎ উদ্দেশ্য এখানে কিন্তু প্রতিষ্ঠা করতে বা এখানে সরকারের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু সমর্থ হননি। অর্থাৎ তারা যে ধারায় অভিযোগ এনেছেন সেই ধারাকে কলকাতা হাইকোর্টের সামনে গ্রহণযোগ্য ক্ষেত্রে বা তার যথার্থতা প্রমাণ করার ক্ষেত্রে আইনজীবীরা কিন্তু সমর্থ হননি এবং খুব স্পষ্টত বলছেন যে এখানে পুলিশের তরফে যে ধারা দেওয়া হয়েছে সেই ধারাগুলো অত্যন্ত হাস্যকর বলে অভিযোগ করা হয়েছে। তার কারণ তুমি জানো যে বলা হয়েছে এখানে সরকারি আইনজীবীরা বলছেন যে এই খবর সম্প্রচারের পরে বসিরহাটের পুলিশ সুপারের অফিসের বাইরে একটি বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভকারীরা অর্থাৎ বিজেপি কর্মীরা, বিজেপির নেতৃত্বরা তারা অভিযোগ জানান যে ধৃত দুই ব্যক্তির জামিনের বিরোধিতা কেন পুলিশের তরফ থেকে করা হয়নি। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের প্রশ্ন হচ্ছে সরকারকে উদ্দেশ্য করে যে এখানে যে দুই অভিযুক্তের কথা বলা হচ্ছে সেই অভিযুক্তের মধ্যে একজন বিজেপির কর্মী, আরেকজন তৃণমূলের কর্মী, ফলত বিজেপি কর্মীর জামিনের বিরোধিতা কেন রাজ্য সরকার করেনি সেই বক্তব্যকে সামনে এনে বিজেপির কর্মীরা বা বিজেপির নেতারা তারা বিক্ষোভ করবেন, এই যুক্তি কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত ঘটনাই যে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এমনটা নয়, কারণ পৃথিবীর সব জায়গায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কোনো না কোনো ঘটনা ঘটে চলেছে। অতএব একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা যে সম্পর্কযুক্ত সেটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। অতএব এখানে সেই প্রমাণের সুযোগটা কোথায়? অর্থাৎ বসিরহাটে এসপির অফিসের বাইরে যে বিক্ষোভ হলো যেটা বিজেপির কার্যত পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই ঘটনার সঙ্গে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে তার যে শো রয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, সেখানে কোন তথ্য পরিবেশন করলেন তার ফলশ্রুতিতে কি হলো সেটা যে সম্পর্কযুক্ত সেটা তো প্রমাণ করতে হবে। এবং তুমি জানো যে এর আগের দিন যখন শুনানি হয় সেই সময় মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় বলেছিল যে এরপরে তো আপনারা বলবেন, আপনারা অর্থাৎ পুলিশ আপনারা বলবেন যে এরপরে সন্দেশখালিতে যা যা ঘটনা ঘটবে সেই সমস্ত ঘটনার সঙ্গেই এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সমান যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার তার ওই মূল খবরটি এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। ফলত এই গোটা বিষয়টার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি কিন্তু আগের দিনে প্রশ্ন তুলেছেন এবং তিনি কিন্তু আজকেও প্রশ্ন তুলেছেন। অর্থাৎ যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ধরনের খবর সম্প্রচারিত করা হয়নি সেটা মাননীয় বিচারপতি তার নির্দেশনামায় স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে এই ধরনের ভুল তথ্য তারা পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন সেটা স্পষ্ট করে বলা হয়েছে এবং করার পরে তারা একেবারে যখন রাত 8টার সময় এই খবর সম্প্রচারিত করা হয়, রাত 12টার মধ্যেই তারা কিন্তু সঙ্গে সঙ্গে সঠিক খবর, সংশোধিত খবর তারা সম্প্রচার শুরু করে। ক্ষমা চাওয়া হয় পরের দিন পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা পর পর্যন্ত তারা বারবার ক্ষমা চেয়েছে। ফলত যে অসৎ উদ্দেশ্যের কথা বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের গন্ডগোল পাকাবার জন্য এই খবর সম্প্রচারিত করা হয়েছে, সেই খবরের সত্যতা কোথায়, যথার্থতা কোথায়, অভিযোগের সারবত্তা কোথায় সেটা নিয়ে কিন্তু বারবার মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি প্রশ্ন তুলেছেন। ফলত তুমি জানো যে অভিযোগ যেটা বারবার করা হচ্ছিল যে এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে কেন ডেকে পাঠানো হবে, কেন হাজিরা দিতে হবে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তুমি জানো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র বলেছেন যে এই ধরনের এফআইআর বা এই ধরনের অভিযোগ যার কার্যত সারবত্তা নিয়ে প্রশ্ন উঠছে বা প্রাথমিক পর্যায়ে এই ধরনের ধারার গ্রহণযোগ্যতা নেই বলে কলকাতা হাইকোর্ট মনে করছে, সেই মামলার তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কেন কোনো ব্যক্তিকে সেই তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে, কেন তাকে হাজিরা দিতে হবে সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি তুলেছেন। অর্থাৎ একটা এফআইআর হলো, সেই এফআইআরে ধর্তব্যযোগ্য অপরাধ থাকলো, সেই এফআইআরে ধর্তব্য অপরাধ থাকলো না সেটা পরের কথা, কিন্তু আপাততভাবে যখন কোনো তথ্য আসছে, পুলিশের কাছে কোনো ইনফরমেশন আসছে, কোনো অভিযোগ আসছে, সেই ইনফরমেশনের বা সেই তথ্যের যথার্থতা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সেই যথার্থতা কার্যত খতিয়ে দেখা হয়নি বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। তার কারণ যে দুটি ধারা এফআইআর করা হয়েছে সেই দুটি ধারা অত্যন্ত গুরুতর অপরাধের ক্ষেত্রে সেই দুটি ধারা সংযোজিত হয় এবং সেই দুটি ধারা সংযোজিত হওয়ার মানে কি সেটা সরকারের তরফ থেকে, সেটা সরকারি আইনজীবীদের তরফ থেকে এবং কলকাতা হাইকোর্টের কাছেও সেই গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার। অতএব বারবার যেটা অভিযোগ করা হয়েছে যে এটা কার্যত এবিপি আনন্দের
যারা এবিপি আনন্দের যারা সংবাদ কর্মী রয়েছেন, এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে কার্যত একবার থানায় হাজিরা দেওয়ার বা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল বলে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মনে করছেন। এবং সেই কারণেই তিনি কিন্তু একেবারে যথার্থভাবে বা সঙ্গতভাবে বলেছেন যে এই ধরনের তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন একজন ব্যক্তি কেন হতে যাবেন, যেখানে একেবারে প্রাথমিক পর্যায়ের যে অভিযোগের সারবত্তা, সেই সারবত্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, ধারার গ্রহণযোগ্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা যে ধারা দেওয়া হচ্ছে তার অন্তর্নিহিত মানে কি রয়েছে, সেই মানেটা তো খুঁজে বার করতে হবে। সেই অন্তর্নিহিত মানে খুঁজে বার করা যাচ্ছে না, তার কারণ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে গন্ডগোল লাগাবার জন্য, গন্ডগোল পাকাবার জন্য এই ধরনের খবর সম্প্রচারিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের খবর সম্প্রচারিত যদি সেটা গন্ডগোল লাগাবার উদ্দেশ্য নিয়ে হয়, তাহলে ভুল স্বীকার কেন করা হবে? তাহলে তো ভুল স্বীকার করার কোনো প্রয়োজন নেই। ফলত এই প্রশ্নই বিচারপতি তিনি কিন্তু তুলেছেন এবং তিনি বলছেন যে সরকারের তরফ থেকে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যে ড্যামেজের আশঙ্কা করা হচ্ছে তার গ্রহণযোগ্যতাই বা কোথায়? তার কারণ বলছেন যে যখন এই ধরনের জামিনের আবেদন প্রথমে মঞ্জুর হয়, তারা যখন কোর্ট থেকে বা আদালত চত্বর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় এই দুই অভিযুক্তকে আবার গ্রেপ্তার করা হলো। ফলত যে ক্ষয়ক্ষতির আশঙ্কা সরকারের তরফ থেকে করা হয়েছিল, যে ড্যামেজের আশঙ্কা সরকারের তরফ থেকে করা হয়েছিল, সেই আশঙ্কার যথার্থতা কোথায় থাকলো, তার গ্রহণযোগ্যতা কোথায় থাকলো? একজন ব্যক্তিকে 5 মিনিট আগে জামিনে মুক্ত করে 5 মিনিট পরে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের গন্ডগোল হচ্ছে, তার গ্রহণযোগ্যতা কোথায় থাকলো? সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে। ফলত সব মিলিয়ে সরকার বা রাজ্য পুলিশ আজকে কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু অন্যতম বড় ধাক্কা খেয়েছে, এটা কিন্তু বলাই যায়।